জীববিজ্ঞান প্রথম পত্র জীবের বিস্তার ইকোলজিক্যাল পিরামিড। সাধারণত দেখা যায় ইকোসিস্টেমের উৎপাদকের সবুজ উৎপাদক তুলনায় প্রাথমিক খাদক যারা সরাসরি সবুজ উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে তাদের সংখ্যা কম থাকে। আবার প্রাথমিক খাদ্যের তুলনায় সেকেন্ডারি খাদকের সংখ্যা কম থাকে। সেকেন্ডারি খাদকের তুলনায় টারশিয়ারি খাদকের সংখ্যা আরও কম থাকে। খাদ্য স্তরগুলোর মধ্যকার এরূপ সম্পর্ক নিয়ে নকশা আঁকতে থাকলে দেখা যাবে একটি পিরামিড আকৃতি ধারণ করেছে। বিভিন্ন ইকোসিস্টেমের খাদ্য শৃঙ্খলের বিন্যাস সম্পর্কিত পিরামিড আকৃতির নকশাকে ইকোলজিক্যাল পিরামিড বলে। ইকোলজিক্যাল পিরামিড নিম্নরূপ হতে পারে: 1. সংখ্যার পিরামিড, 2. বায়োমাস এর পিরামিড, 3. শক্তির পিরামিড। সংখ্যার পিরামিড সাধারণ প্রারম্ভিক খাদ্য স্তরে প্রোডিউসার জীবের সংখ্যা শেষ খাদ্য স্তর জীবের সংখ্যার তুলনায় অনেক বেশি থাকে। কোনো ইকোসিস্টেমের খাদ্য স্তরে জীবের সংখ্যা ভিত্তিক সম্পর্ক দেখানোর জন্য অঙ্কিত নকশাকে সংখ্যার পিরামিড বলে। তৃণভূমির একটি নির্দিষ্ট এলাকায় জন্মানো উদ্ভিদের খাদ্য সংখ্যার তুলনায় ওই তৃণসমূহের ওপর নির্ভরশীল উদ্ভিদের সংখ্যা কম হবে। আবার ওই খাদকের সংখ্যার তুলনায় এদের ওপর নির্ভরশীল শক্তির খাদকের সংখ্যা আরও কম হবে। সেকেন্ডারি খাদকের তুলনায় টারশিয়ারি খাদকের সংখ্যা আরও কম হবে। অর্থাৎ জীবের সংখ্যা ক্রমান্বয়ে কমে একটি ত্রিকোণাকার পিরামিড আকৃতি ধারণ করে। সর্বোচ্চ খাদকের সংখ্যা সবচেয়ে কম। সংখ্যার পিরামিডে প্রতিটি খাদ্য স্তরে জীবের সংখ্যা দেখানো হয়, কিন্তু সবসময় সংখ্যার পিরামিড ঊর্ধ্বমুখী হয় না। উদাহরণস্বরূপ বাস্তুতন্ত্রে উল্লেখ করা যেতে পারে: বড় একটি বৃক্ষে শত শত কীট বাস করে। এসব কীট পতঙ্গ নির্ভর পরজীবী ও অণুজীব সংখ্যার কীট অপেক্ষা শতগুণ বেশি হতে পারে। সেক্ষেত্রে উৎপাদক, প্রাইমারি খাদক ও সেকেন্ডারি খাদকের সংখ্যার ভিত্তি সাজানো হলে উল্টানো পিরামিডের মতো দেখা যায়। 2. জীব নির্ভর বা বায়োমাস পিরামিড। বায়োমাস পিরামিড হলো যে কোনো একটি ইকোসিস্টেমে একটি বিশেষ সময়ে অবস্থিত সকল জৈব বস্তুর মোট ভরের বা মোট পরিমাণের হিসাব। অর্থাৎ জীব উদ্ভিদ মোট শুষ্ক ওজনই হলো বায়োমাস। বায়োমাস মোট ঘনফল হিসাব শুষ্ক ওজন হিসেবে এবং তাজা ওজন হিসেবে প্রকাশ করা হয়। কোনো একটি ইকোসিস্টেমের খাদ্য শৃঙ্খলগুলোর বায়োমাস নির্ণয় করে এদের ফলাফল দিয়ে অঙ্কিত রৈখিক চিত্র বায়োমাসকে পিরামিড বলে। উদাহরণস্বরূপ বলা যায় একটি বটবৃক্ষের বায়োমাসের ওপর নির্ভরশীল পাখির বায়োমাস হতে বেশি। বলা যায় একটি বটবৃক্ষের বায়োমাস এর ওপর নির্ভরশীল পাখির বায়োমাস হতে বেশি। আবার পাখিগুলোর বায়োমাস এদের ওপর নির্ভরশীল পরজীবী পোকামাকড়ের বায়োমাস অপেক্ষা বেশি। বায়োমাস পিরামিডে একটি খাদ্য স্তরে মোট বায়োমাসের পরিমাণ দেখানো হয়, তবে পরজীবী খাদ্য শৃঙ্খলে থেকে বায়োমাসের পিরামিডের বিপরীতমুখী হয়। শক্তি পিরামিড একটি ইকোসিস্টেমের নির্দিষ্ট এলাকাতে এবং নির্দিষ্ট সময়কালে বিভিন্ন স্তরে জীব কর্তৃক ব্যবহৃত মোট শক্তির হিসাব অনুযায়ী অঙ্কিত নকশাকে শক্তির পিরামিড বলা হয়। সাধারণত কোনো ইকোসিস্টেমে 1 বর্গমিটার এলাকায় 1 বছর সময়কালে একক হিসেবে শক্তির হিসাব করা হয়। কোনো ইকোসিস্টেমে 1 বর্গমিটার এলাকায় 1 বছর সময়কালে প্রথম খাদ্য স্তরের জীব তথা উৎপাদক যেই পরিমাণ শক্তি সংগ্রহ করে তা দ্বিতীয় স্তরের জীব কর্তৃক সংগ্রহিত শক্তি থেকে বেশি। আবার দ্বিতীয় স্তরের জীব কর্তৃক সংগ্রহিত শক্তি তৃতীয় স্তর কর্তৃক সংগ্রহিত শক্তির চেয়ে বেশি। চতুর্থ স্তরের শক্তি সবচেয়ে কম শক্তি ব্যবহার করে। শক্তি পিরামিডের প্রতি খাদ্য বায়োমাসের উপর পরিমাণ নির্দেশ করে। শক্তি পিরামিডের প্রতি খাদ্য স্তরে বায়োমাস শক্তির পরিমাণের উপর নির্দেশ করে। উদাহরণস্বরূপ বলা যায় একটি পুকুরে ফটোপ্লাঙ্কটনের সংখ্যা অত্যাধিক। এরা যেই পরিমাণ শক্তি সঞ্চয় করতে পারে তা অল্প সংখ্যক মাছের শক্তি সঞ্চয়ের ক্ষমতা থেকে অনেক বেশি। আবার দ্বিতীয় খাদ্য স্তরে মাছের শক্তি সঞ্চয়ের ক্ষমতা খাদ্য স্তরে মাংসাশী প্রাণীর চেয়ে বেশি। সুতরাং দেখা যায় শক্তি পিরামিড সর্বদা সোজা আকৃতির হয়। শক্তি পিরামিড ইকোসিস্টেমের মধ্য দিয়ে সূর্য শক্তি একমুখী চলন শক্তির প্রবাহকে বলে। সূর্য থেকে যেই গতিশক্তি ইকোসিস্টেমে প্রবেশ করে তা একটি অতি ক্ষুদ্র উদ্ভিদ কর্তৃক সালোক শোষণ প্রক্রিয়ায় ধৃত হয় এবং গ্লুকোজের মতো বিভিন্ন জৈব অণুতে রাসায়নিক শক্তি হিসেবে জমা হয়। কোষীয় শ্বসনের মাধ্যমে জৈব অণুগুলো ভেঙে শক্তি উৎপন্ন হয়, যা শরীরে উত্তাপ সৃষ্টি সহ বিভিন্ন কার্যকলাপে খরচ হয় এবং শেষ পর্যন্ত নিম্নমানের শক্তি হিসেবে পরিবেশে ফিরে যায়। চূড়ান্ত পর্যায়ে এই শক্তি শূন্য চলে যায়। জীবজগতের এই শক্তি পুনরায় ব্যবহার করতে পারে না। কাজেই শক্তি প্রবাহী একমুখী। শক্তি প্রবাহিত হয় ইকোসিস্টেমের মাধ্যমে। ইকোসিস্টেম শক্তি প্রবাহ ঘটে খাদ্য শৃঙ্খলে। যেই গতিপথে খাদ্য এক স্তর থেকে পরবর্তী স্তরে স্থানান্তরিত হয় সেই গতিপথকে খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন বলে।
খাদ্য শৃঙ্খলে শক্তি পর্যায়ক্রমে খাদ্যের মাধ্যমে এক জীব থেকে অন্য জীবে স্থানান্তরিত হয়। প্রডিউসার বা উৎপাদক সূর্য শক্তিকে গ্রহণ করে খাদ্য শৃঙ্খল তথা ফুড চেইনের সূচনা করে। প্রকৃতিতে যে কোনো ইকোসিস্টেমে একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পর সংযুক্ত থাকে। পরস্পর একাধিক খাদ্য শৃঙ্খল জটিল সংযোগ অবস্থাতে ফুড ওয়েব বা খাদ্য জাল বলে। শক্তির প্রবাহ নিম্নবর্ণিত তিনটি পর্যায়ভুক্ত, যথা শক্তি অর্জন, শক্তির ব্যবহার, শক্তির স্থানান্তর। শক্তির মূল উৎস হলো সূর্যালোক। পৃথিবীতে যেই পরিমাণ সূর্যালোক বিকিরিত হয় তার মাত্র 0.02 ভাগ সবুজ উদ্ভিদ ক্লোরোফিল কর্তৃক শোষিত হয় এবং রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে উৎপন্ন খাদ্যের স্থিতিশক্তি রূপে আবদ্ধ থাকে। সূর্য থেকে পৃথিবীতে আগত আলোক শক্তি 0.01% মাত্র সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আবদ্ধ হয়। সালোক সংশ্লেষণের সময় উৎপন্ন খাদ্যের মধ্যে যেই পরিমাণ শক্তি সংবদ্ধ হয় তাকে মোট খাদ্য এবং শ্বসনে ব্যবহৃত হওয়ার পর যেই শক্তি আবিষ্ট থাকে তাকে প্রকৃত উৎপাদন বলে। শক্তির ব্যবহার। প্রাইমারি খাদক প্রথম খাদ্য স্তরে অর্থাৎ খাদ্য উপাদানের প্রকৃত উপাদান শক্তি গ্রহণ করে থাকে। পরে তা সেকেন্ডারি টার্সিয়ারি প্রকৃতি খাদ্যকে সঞ্চারিত হয়, কিন্তু শক্তি অর্জন কখনো 100% হয় না। জীব থেকে শক্তি গ্রহণ করে তার বেশিরভাগ দেহের তাপ উৎপাদন ও নানাবিধ শরীরবৃত্তীয় কাজে ব্যয় হয়। এভাবে ব্যয়িত শক্তি শ্বসন শক্তি বলে। শক্তির স্থানান্তর। কোনো ইকোসিস্টেমে উৎপাদক থেকে শক্তি প্রথমে প্রাইমারি খাদক, তার সেকেন্ডারি খাদক এবং তার পরভাবে টার্সিয়ারি খাদক কিংবা সর্বোচ্চ খাদকে স্থানান্তরিত হয়। এভাবে ফুড চেইন শক্তির স্থানান্তরকে দেখা যায়। বিভিন্ন ধরনের পিরামিডের মধ্যে তুলনা। সংখ্যার পিরামিড, জীবভর পিরামিড, শক্তির পিরামিড। বিবেচিত বিষয়। সংখ্যার পিরামিড বাস্তুতন্ত্রের প্রতিটি খাদ্য স্তরে জীবের সংখ্যা নির্দেশ করে। জীবভরের পিরামিড বাস্তুতন্ত্রের প্রতিটি খাদ্য স্তরে মোট শুষ্ক ওজন বিবেচনা করা হয়। শক্তির পিরামিড। শক্তির পিরামিড বাস্তুতন্ত্রের প্রতিটি খাদ্য স্তরে শক্তির ব্যবহার ও স্থানান্তর বিবেচনা করা হয়। পুষ্টির প্রতিটি স্তরে জীবের সংখ্যা লিপিবদ্ধ করে তথ্য সংগ্রহ করা হয়। এক্ষেত্রে প্রতিটি জীবের স্তরের সংখ্যা লিপিবদ্ধ করা হয়, আর প্রতি স্তরে জীব শুকানো হয়, পরে তা পোড়ানো হয় এবং ক্যালোরি দিয়ে তা মাপা হয়। সহজেই গণনা করা যায়, কোনো জীবকে মারতে হয় না। শীর্ষের দিকে ক্রমে আকার সরু থাকে। সুবিধা অর্থাৎ সংখ্যা পিরামিড সংখ্যা হলো, এক্ষেত্রে মারার দরকার নেই। জীবের পিরামিডের ক্ষেত্রে এক্ষেত্রে সবসময় সরু থাকে, আর রূপান্তরের দক্ষতা প্রদর্শন করে হলো লাস্টের অসুবিধা জীবের আকার অগ্রাহ্য করা। এখানে অসুবিধা, সকল জীবকে ধরা ও ওজন করা কঠিন এবং এক্ষেত্রে সকল জীব থেকে তাপশক্তি বের করা কঠিন। আকৃতি। ত্রিকোণাকার বা উল্টো আকৃতির পিরামিড হতে পারে। ত্রিকোণাকার বা উল্টো আকৃতি হয়, সর্বদাই ত্রিকোণাকৃতি বা সোজা আকৃতির হয়, অর্থাৎ ভর পিরামিড এবং শক্তির পিরামিড উল্টো হতে পারে। ব্যবহৃত একক। সংখ্যার পিরামিডে ব্যবহৃত একক জীবের সাধারণ সংখ্যা। জীবভর পিরামিডে শুষ্ক ওজন প্রতি বর্গমিটারে গ্রাম বা গ্রাম মিটার স্কয়ার হিসেবে মাপা হয়। শক্তি পিরামিডে কিলো ক্যালোরি বর্গমিটার বছর হিসেবে পরিমাপ করা হয়। শক্তির প্রবাহ বৈশিষ্ট্য। ইকোসিস্টেমের শক্তির প্রবাহ বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ। শক্তির প্রবাহ একমুখী। শক্তির মূল উৎস সৌরশক্তি। সৌরশক্তি প্রথমে উৎপাদকের দেহে আহরিত হয় এবং তারপরে বিভিন্ন খাদকে স্থানান্তরিত হয়। সূর্য উৎপাদক, খাদক আর সেকেন্ডারি খাদক টার্সিয়ারি। শক্তির প্রবাহ থার্মোডাইনামিক্স এর প্রথম ও দ্বিতীয় সূত্র সম্পূর্ণভাবে প্রযোজ্য। প্রথম সূত্র অনুযায়ী শক্তি সৃষ্টি ধ্বংস করা যায় না, বরং শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়। দ্বিতীয় সূত্র অনুযায়ী শক্তির রূপান্তরের সময় রূপান্তরের প্রয়োজনে কিছু শক্তির অপচয় ঘটে। শক্তির ইকোসিস্টেমে নিম্নরূপে প্রবাহিত হয়। উৎপাদক তৃণভোজী ও মাংসাশী। শক্তির প্রবাহের মাসের নিয়ম। খাদকরা যত উৎপাদককে ভক্ষণ করে তার দশমাংশ মাত্র ব্যবহারকারী খাদকের দেহ গঠনের কাজে লাগে। একটি হরিণ যদি 100 কেজি তৃণাহার করে তাহলে 10 কেজি তার দেহ গঠনে কাজে লাগে। একটি বাঘ যদি 10 কেজি হরিণের মাংস খায় তবে 1 কেজি তার দেহ গঠনে কাজে লাগে। শক্তির প্রবাহ ব্যাখ্যায় এটি দশমাংশের নিয়ম নামে পরিচিত। শতকরা 90% শক্তি তাপশক্তি হিসেবে পরিবেশে ফিরে যায়। লিন্ডারম্যান এই মতবাদের প্রবর্তক। 1942। বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন। পরিবেশ থেকে জীবদেহ বিষাক্ত পদার্থ গ্রহণ করে তা জমা হতে পারে। দেহে জমাকৃত বিষাক্ত পদার্থের ঘনত্ব নিম্ন স্তরে অবস্থানরত জীবদেহের বিষের ক্রমবর্ধমান ঘনত্ব। এই প্রক্রিয়াকে বলা হয় বায়োকেমিক্যাল ম্যাগনিফিকেশন।
আমেরিকাতে 1950 দশকের ফলে ডিডিটি প্রয়োগে বিষক্রিয়া ঈগল সর্বশেষ স্তরে প্রায় নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছিল। পরবর্তীকালে সরকার ডিডিটি নিষিদ্ধ ঘোষণা করেছে। কাজ: সংখ্যার পিরামিড ও বায়োমাসের পিরামিড দুটির মধ্যে তুলনা করো, লক্ষ্য করো কোনটি একটির উল্টো। সংখ্যার পিরামিড ও শক্তির পিরামিডের মধ্যে মিল খুঁজে বের করো, তোমার মতো করে বিষয়টি ব্যাখ্যা করো। জীবের অভিযোজন: পরিবেশের সাথে জীব সম্পর্ক অতি ঘনিষ্ঠ। সব পরিবেশে সব ধরনের জীব বাস করতে পারে না। প্রতিটি জীব তখনই পরিপূর্ণ বিকাশ লাভ করে যখন সে সুবিধা অনুযায়ী একটি পরিবেশ পায়। একটি নির্দিষ্ট পরিবেশে যে কোনো জীব খাপ খাইয়ে নেওয়াই হলো জীবের অভিযোজন। কোনো নিবাসে বসবাসের জন্য একটি জীব যে বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হয় তাকে অভিযোজন বলে। কতক জীব মিঠা পানিতে বাস করে, কতক লোনা পানিতে বাস করে, কতক জীব মরুভূমিতে বাস করে, আবার কতক সজীব স্বাভাবিক স্থলভাগে বাস করে। বাসস্থানে পানির প্রাপ্যতা ও ধরন এখানে একটি বড় নিয়ামক হিসেবে বিবেচিত হয়েছে। পানিতে বসবাসকারী জীব গঠনের বৈশিষ্ট্য একরকম, স্থলে বসবাসকারী জীব গঠনের বৈশিষ্ট্য অন্যরকম। বৃষ্টি বহুল অঞ্চলে বসবাসকারী জীবের গঠন ও আচরণ মরুভূমিতে বসবাসকারী জীবের গঠন ও আচরণ থেকে পৃথক ধরনের। কাজেই দেখা যায় একটি নির্দিষ্ট পরিবেশ অবস্থায় খাপ খাইয়ে নেওয়ার জন্য অভিযোজন ওই পরিবেশে বসবাসকারী জীব সম্প্রদায়ের আচরণগত পার্থক্য সৃষ্টি হয়েছে, অর্থাৎ ওই জীব সম্প্রদায়ের গঠনগত ও আচরণগত বিশেষ পার্থক্যের কারণেই তারা ওই সকল পরিবেশ নিজেদের খাপ খাইয়ে নিতে পেরেছে। জলাময়, জলজ ও মরুজ এবং লবণাক্ত পরিবেশে বাস করতে গিয়ে পরিবেশে অনুযায়ী জীব সম্পদের বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছে। ওয়ার্মিং মাটির প্রকৃতি ও মাধ্যমে পানির পরিমাণের উপর নির্ভর করে উদ্ভিদগুলো প্রধানত তিনটি প্রধান গ্রুপে ভাগ করে, যথা হাইড্রোফাইট, জেরোফাইট এবং মেসোফাইট। লোনা পানির অঞ্চলে পানির লবণাক্ততার জন্য বিশেষ ধরনের লবণ সহনীয় উদ্ভিদ জন্মাতে দেখা যায়। এরা হোলোফাইট বা লোনা পানির উদ্ভিদ। নিচে এ সম্বন্ধে আলোচনা করা হলো।